ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল যমুনা নদীর তীরে। 2, ইবন বতুতা ভারতে এসেছিলেন আফ্রিকা থেকে। 3, বাংলার লোকেরা আলু খেতে শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। 4, ঘরঘরা যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। 5, সংস্কৃতে পুর শব্দের অর্থ নগর। 6, বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। 7, পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। 8, মীরাবাই উপাসক ছিলেন গিরিধারী। 9, ভারতীয় সরকারের প্রধান বিভাগের সংখ্যা 3টি। 10, চাহারবাগ বানিয়েছিলেন বাবর। 11, শাহনামা মহাকাব্যটি যে ভাষায় রচিত ফার্সি। 12, ফার্সি ভাষাতে রামায়ণ অনুবাদ করেন বদায়ুনি। 13, তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। 14, সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে। 2 এর আইতে বলেছে কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানতে পারা যায়। তেলুগু ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায়ের কথা জানতে পারা যায়। দুয়ে দিয়েছে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে মঈনুদ্দিন চিস্তি। 3 বলেছে সার্বভৌম শাসক বলতে কি বোঝায়। সার্বভৌম শাসক লিখবে সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির ওপরে যার আধিপত্য থাকে তাকে সার্বভৌম শাসক বলা হয়। সর্বভূমি বা গোটা পৃথিবীর ওপরে কোনো মানুষের আধিপত্য থাকতে পারে না। যার আধিপত্য একটা বিরাট অঞ্চলের ওপরে থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তাকে সার্বভৌম শাসক বলা হয়ে থাকে। বিতে আসি, বিয়ে শূন্যস্থান পূরণ। আইতে যাবত মানে নির্ধারণ। 2 দিয়েছে মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন আব্দুস সামাদ। 3, শ্বেতপাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে পিয়েত্রাদুরা বলা হয়। সিতে দিয়েছে স্তম্ভ মেলানো। আইতে আছে বলবন হবে 40 চক্র। 2, আঙ্কর ভাট হবে সি কম্বোডিয়া। 3, চৌসার যুদ্ধ হবে হুমায়ুন। আর 4, সোমপুরি বিহার হবে পাহাড়পুর। ডিতে আছে বেমানান শব্দ খুঁজে বের করো। আইতে হবে ইবন বতুতা। 2 হবে তাজমহল। ইতে আছে সত্য বা মিথ্যা লেখো। আই, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন সত্য। 2 আছে 1674 খ্রিস্টাব্দে শিবাজি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন, ওটা মিথ্যা। 3 আইতে আছে 3 দাগেরগুলো 2 নম্বরের করে। আইতে বলেছে চর্যাপদ কি, এটি কে উদ্ধার করেন। চর্যাপদ কি লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা এবং গানের সংকলন। আর এই আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করে। অথবাতে আছে ব্রহ্মদেয় ব্যবস্থা কি। এইখান থেকে লিখবে যে দক্ষিণ ভারতে চোল শাসনকালে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। 2 দিয়েছে মঙ্গল কাব্য কি অথবা টিকা লেখো আমির খসরু। লিখবে এখান থেকে লিখবে বাংলা সাহিত্যের আরেকটা পুরানো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। চণ্ডী, মনসা, ধর্ম এসব দেবদেবীর পুজোর চলন তো ছিলই। সেই পুজোর সময় ওই দেবদেবীর মহিমায় শোনানো হতো গান গেয়ে। সেই গানগুলোর ভেতরে একটা গল্প থাকতো। সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়, সেগুলিকেই মঙ্গল কাব্য বলে। মঙ্গল মানে ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো তার পূজা করলে ভালো হবে সেটাই বলার চেষ্টা ছিল। চণ্ডী দেবীকে নিয়ে লেখা হয়েছে চণ্ডী মঙ্গল। দেবী মনসাকে ঘিরে লেখা হয়েছে মনসা মঙ্গল। ধর্ম ঠাকুর ছিলেন ধর্মমঙ্গলের কেন্দ্রে। অনেক কবি মঙ্গল কাব্য লিখেছেন, তবে সবগুলিতেই গল্পের ভেতর দিয়ে শেষ পর্যন্ত ওই দেবী বা দেবতার পুজোর করার কথা বলা হয়েছে। চণ্ডী, মনসা, ধর্ম প্রভৃতি দেবী দেবতা সমাজের নিচুতলার মানুষের পুজো পেতেন, তাই তাদের নিয়ে লেখা মঙ্গল কাব্যগুলিতে গরিব সাধারণ মানুষের জীবনের ছবি পাওয়া যায়। এই পর্যন্ত লিখে দেবে। অথবাতে যেটা আছে আমির খসরু, টুকরো কথা এটাই লিখে দেবে। সুলতানি আমলে আমির খসরু হিন্দুস্তানি এবং ইরানি সঙ্গীতের মিলন ঘটান। দিল্লির সুলতান থেকে সুফি পীর খসরুর জনপ্রিয়তা ছিল সবার কাছে। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য জয়ের পরে কর্ণাটকী সঙ্গীত শিল্পীরা দিল্লিতে এলে তাদের কাছে আমির খসরু ভারতের প্রাচীন সঙ্গীত চর্চার ব্যাকরণ শেখেন। শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে খসরুর অনেক লেখাও আছে। খেয়াল, তারানা, কাওয়ালি প্রভৃতি সঙ্গীত রীতি আমির খসরুর সৃষ্টি। মনে করা হয় সেতার, তবলা, পাখোয়াজ বাদ্যযন্ত্রগুলিও তার বানানো। এছাড়া আমির খসরু অনেক গজল ও গীতিকাব্য লিখেছিলেন।
চারে দিয়েছে 12 ভূঁইয়া কাদের বলা হয়, অথবা না 3-এ আছে ভক্তিবাদী কি অথবা ভক্তিবাদ কি অথবা ভারতে মণিপুরী ধ্রুপদী নাচের দুটি বৈশিষ্ট্য লেখো। ভক্তিবাদ কি লিখবে? ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তির দুটি বৈশিষ্ট্য ছিল, একটা হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, অন্যটি হচ্ছে ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্যই প্রথমে দক্ষিণ ভারত ও পরে উত্তর ভারতে ভক্তিবাদের মূল কথা হয়ে ওঠে। এই পর্যন্ত লিখে দেবে। ওর সাথে যেটা আছে ভারতে মণিপুরী ধ্রুপদী নাচের দুটি বৈশিষ্ট্য লেখো। লিখবে যে মণিপুরী ধ্রুপদী নাচের দুটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই মণিপুরী নৃত্যধারার সঙ্গে যুক্ত হয় ভক্তিরস, সৃষ্টি হয় সংকীর্তন এবং রাসলীলা। আর মণিপুরী নাচের জন্য কুমিল পোশাক ব্যবহার করা হয়। আর সংকীর্তনে কুঙ্গ নামের ঢোল বাজিয়ে মূলত ছেলেরাই নাচে। চারে আছে 12 ভূঁইয়া কাদের বলা হতো। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে যা কি জানো? 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাস প্রসিদ্ধ। এদের নাম আর শাসন এলাকা প্রতাপাদিত্য হচ্ছে যশোহর খুলনা, 2-এ চাঁদগাজী চাঁদ প্রতাপ, 3 কেদার রায় শ্রীপুর, 4 ঈশা খান ও মুসা খান সোনারগাঁ, 5 উসমান ময়মনসিংহ, 6 কন্দর্প নারায়ণ চন্দ্রদ্বীপ, 7 হচ্ছে কংসনারায়ণ তাহিরপুর, 8 লক্ষণ মাণিক্য ভুলুয়া, 9 সীতারাম রায় মামুদপুর, 10 রামচন্দ্র কুটিয়া, 11 হাম্বির মল্ল বিষ্ণুপুর, আর 12 মুকুন্দ রায় ভূষণা। অনেক ঐতিহাসিকের মতে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজ নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। ওর সাথে অথবাতে আছে মনসবদারি প্রথা বলতে কি বোঝো। এটা লিখবে মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা এবং ঘোড়া রাখতেন আর সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হয়। মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদাররা অনেকগুলি স্তরে বিভক্ত ছিল, যেমন 5 হাজারি, 7 হাজারি, 8 হাজারি, 10 হাজারি মনসবদার প্রভৃতি। এই প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। 5-এ দিয়েছে সিরিন-কলম কথাটির অর্থ কী আর কে এই ছদ্মনাম নিয়েছিলেন। সিরিন-কলম কথার অর্থ হচ্ছে মিষ্টি কলম, আর সিরাজের খোয়াজা আব্দুস সামাদ এই ছদ্মনাম নিয়েছিলেন। অথবাতে আছে শ্রী চৈতন্যদেবের জীবনী সম্পর্কিত দুটি গ্রন্থের নাম, চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত। 6-এ আছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝো। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি? যে দেশের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই দুই রকমের সরকারের ক্ষমতাই স্বীকার করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হয়। ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু আছে কারণ ভারতে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এই দুই ধরনের সরকারি শাসন ব্যবস্থায় আছে। ওর অথবাতে বলেছে স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো। এইটা লিখবে স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো। যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলা হয়। স্বায়ত্ত শব্দের অর্থ হচ্ছে স্ব বা নিজের আয়ত্ত বা অধীন। পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, পৌর এবং গ্রামীণ। পৌর হচ্ছে ছোট ও মাঝারি শহরে পৌরসভা এবং কলকাতা, হাওড়া, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালনা করে। গ্রামীণ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দ্বারা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালিত হয়। 4-এর দাগে আসি। 4-এর আয়তে দিয়েছে তুরস্ক দণ্ড, খরাজ এবং খামোশ কি। তুরস্ক দণ্ড হচ্ছে, তুরস্ক কথাটি এসেছে তুর্কি শব্দ থেকে। মুসলিম শাসকদের জিজিয়া করের মতো হিন্দু রাজারা তুর্কি বা মুসলমান প্রজাদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতেন, একে তুরস্ক দণ্ড বলা হতো। খরাজ হলো এক ধরনের ভূমি রাজস্বের নাম। কৃষি জমির পরিমাণ অনুসারে এই কর আরোপ করা হতো। আর খামোশ হচ্ছে যুদ্ধের সময় যারা পরাজিত হতো তাদের কাছ থেকে লুট করা সম্পত্তির একটা অংশ কর হিসাবে দিতে হতো, একে খামোশ বলা হয়। 2-এ দিয়েছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো।
লিখবে খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্য মারা গেলেন, একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 3 আছে টিকা লেখো গুরু নানক। লিখবে গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। কোনো রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তার সময় চালু হয় লঙ্গরখানা, সেখানে একসঙ্গে সব ধরনের মানুষেরাই খেতে বসত। এটি শিখ গুরুদ্বারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি, তবে তার দর্শন এবং বাণীর ওপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। এই ধর্মে 10 জন গুরুর কথা বলা রয়েছে, যাদের মধ্যে প্রথম ছিলেন গুরু নানক। এদের বাণী লিপিবদ্ধ রয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থে। তার নাম গুরু গ্রন্থ সাহেব, এটি গুরুমুখী লিপিতে লেখা। 4 দিয়েছে শেরশাহের শাসন সংস্কারগুলি উল্লেখ করো। লিখবে শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি আর সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থা শেরশাহ কিছুটা সংস্কার করেছিলেন। এক হচ্ছে শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়াত নামে অন্য একটা দলিল রাষ্ট্রকে দিত। 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়কপথে উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটা সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়া আগ্রা থেকে যোধপুর এবং চিতর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। 3 পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি হয়েছিল। 4 শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 5 সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ আর হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। 5 দিয়েছে শিবাজি রাজ্যাভিষেকের গুরুত্ব কী। এইটা লিখবে যে শিবাজি রাজ্যাভিষেকের রাজনৈতিক গুরুত্ব কী ছিল। 1674 খ্রিস্টাব্দে রায়গড়ে শিবাজির অভিষেক হয়। শিবাজির অভিষেকের গুরুত্ব ছিল অপরিসীম। 1 শিবাজির অভিষেক ছিল তার নেতৃত্বে মারাঠাদের উত্থানে চূড়ান্ত রাজনৈতিক পদক্ষেপ। 2 তার অভিষেক ছিল কেন্দ্রীয় মুঘল শাসনের বিরুদ্ধে বড়সড় প্রতিরোধ আন্দোলন। তিনি একটি স্বাধীন সুপরিকল্পিত শাসন ব্যবস্থাও গড়ে তোলেন। 3 শিবাজির অভিষেকের ফলে প্রমাণিত হলো যে তিনি অন্যান্য মারাঠা সর্দারদের থেকে আলাদা এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজা। 6 দিয়েছে স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্যগুলি লেখো। আলাই দরওয়াজার বৈশিষ্ট্য, সুলতান আলাউদ্দিন খলজির আমলে আলাই দরওয়াজা তৈরি হয়। এক বৈশিষ্ট্যগুলি হচ্ছে এটি লাল বেলে পাথরে তৈরি। এই দরওয়াজা যেন সুলতান হিসাবে আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। আর 2 হচ্ছে দরজার গায়ে আল্লাহর কথা নয়, খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা। আর 3 হচ্ছে এটা কুতুব চত্বরে তৈরি হয়েছিল। এই 3টে হলো বৈশিষ্ট্য। 7 দিয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম উন্নয়নের জন্য কি কি কাজ করে। এখান থেকে লিখবে যে গ্রামের সব রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ, এই সবই গ্রাম পঞ্চায়েত করে। আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বনসৃজন করা, এসবও গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যে পড়ে। 8 দিয়েছে কে কী কারণে খালসা সংগঠন তৈরি করেছিলেন। এইটা লিখবে 1699 খ্রিস্টাব্দে শিখ গুরু গোবিন্দ সিংহ শিখদের নিয়ে একটি সামরিক সংগঠন গড়ে তুলেছিলেন। একে খালসা বলা হয়। শিখদের সামরিক প্রশিক্ষণ দিয়ে খালসা বাহিনী গঠন করা হতো। খালসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করত, আর এদের কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। 9 দিয়েছে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার কাকে বলে। লিখবে মুঘল যুগে সুন্দর হাতে লেখার শিল্পের চর্চা হতো, একে ইংরাজিতে বলা হতো ক্যালিগ্রাফি, বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা যেতে পারে। আর এর সাথে আছে মিনিয়েচার। মিনিয়েচার লিখবে যে সম্রাট আকবরের সময় আকার এবং আয়তনে ছোট ছবিগুলিকে বলা হতো মিনিয়েচার। মিনিয়েচার কথাটি ইংরাজি, তবে সেটাই বেশি প্রচলিত, বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। 5 আসি। 5 আয়তে দিয়েছে মুঘল যুগের স্থাপত্য রীতিগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো।
এইটা লিখবে যে তুর্ক আফগান শাসনকালে ভারতীয় শিল্পরীতির সঙ্গে মুসলিম শিল্পরীতির পরিচয় ঘটে, ফলে যে সমন্বয়ে শিল্পরীতির জন্ম হয়েছিল মুঘল সম্রাটদের হাতে তা আরও উন্নত রূপ লাভ করে। তবে সুলতানি আমলের থেকে মুঘল আমলে স্থাপত্য শিল্পের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিভিন্ন শিল্পরীতির মিশ্রণ, বিদেশি নানান স্থাপত্যরীতির সহজ মেলামেশার ছাপ মুঘল স্থাপত্যে বিশেষ লক্ষণীয়। মুঘল আমলে স্থাপত্যকর্মের অন্যতম নিদর্শন হল গম্বুজ বিশিষ্ট প্রাসাদ। চাহারবাগ, মুঘল যুগে 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান তৈরির প্রচলন হয়েছিল, একে বলা হয় চাহারবাগ। আগ্রায়, কাশ্মীরে চাহারবাগের নিদর্শন রয়েছে। পিয়েত্রাদুরা, মুঘল আমলে শ্বেতপাথরের রত্ন বসিয়ে কারুকাজ করার চল দেখা যায়, একে বলা হয় পিয়েত্রাদুরা। জাহাঙ্গীর নির্মিত ইতিমাদ উদ্দৌলার সমাধিসৌধে পিয়েত্রাদুরার কাজ লক্ষণীয়। 5-এ 2 নম্বর প্রশ্ন দিয়েছে, মারাঠা জাতির উত্থানে শিবাজির অবদান আলোচনা করো। শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এক সামান্য জায়গিরদারের পুত্র হয়ে তিনি শুধুমাত্র প্রতিভা আর সামরিক শক্তির জোরে মারাঠা সাম্রাজ্যের অধীশ্বর হন। শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান বা মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা এক হচ্ছে বিজাপুর রাজ্যের দুর্গজয়। স্বাধীন মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে শিবাজি দক্ষিণ ভারতের মাওয়ালিদের নিয়ে একটি সুশিক্ষিত সেনাবাহিনী গঠন করেন। তারপর তিনি বিজাপুর রাজ্যে তোরনা দুর্গ দখল করেন এবং একের পর এক রায়গড়, সিংহগড়, পুরন্দর প্রভৃতি দুর্গ দখল করেন। 2 হচ্ছে আফজল খান হত্যা। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য সেনাপতি আফজল খানের নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী পাঠান, কিন্তু শিবাজির বাঘনখের আঘাতে আফজল খান নিহত হন। 3 হচ্ছে শায়েস্তা খানের পরাজয়। শিবাজির ক্ষমতা বৃদ্ধিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেব শঙ্কিত হয়ে ওঠেন। তিনি শিবাজিকে দমন করার জন্য দাক্ষিণাত্যের শাসনকর্তা শায়েস্তা খানকে পাঠান, কিন্তু শিবাজি অতর্কিতে শায়েস্তা খানের শিবিরে হানা দিলে শায়েস্তা খান কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হন। 4 হচ্ছে জয়সিংহ আর দিলির খানের অভিযান। শায়েস্তা খানের পরাজয়ের পর ঔরঙ্গজেব জয়সিংহ আর দিলির খানকে পাঠান। পুরন্দরের সন্ধি শেষ পর্যন্ত শিবাজি শেষ পর্যন্ত জয়সিংহ আর দিলির খানের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। আগ্রায় বন্দী এবং পলায়ন। সম্রাট ঔরঙ্গজেবের আমন্ত্রণে শিবাজি পুত্র শম্ভুজি সহ আগ্রায় উপস্থিত হন। দরবারে উপযুক্ত সম্মান না পেয়ে শিবাজি প্রতিবাদ করেন এবং আগ্রার দুর্গে বন্দী হন, কিন্তু কৌশলে ফলের ঝুড়িতে লুকিয়ে সেখান থেকে পালিয়ে নিজ রাজ্যে ফিরে আসেন। শেষ পর্যন্ত ঔরঙ্গজেবও তাকে রাজা বলে স্বীকার করে নেন। 6 শিবাজির রাজ্যাভিষেক। 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে মহাসমারোহে শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন হয়। তিনি ছত্রপতি গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন। শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জেগে ওঠে। তিনি দিয়েছে চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসারের গতি প্রকৃতি আলোচনা কর। চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের একটি পরিকল্পিত কাঠামো দেখা যায়, যেমন 1 হচ্ছে চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয় তাতে জাত বিচার ছিল না। 2 চৈতন্য ঘরে ঘরে নামগান প্রচারের ব্যবস্থা করেন, তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। 3 চৈতন্য নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও তিনি বিভিন্ন পেশার মানুষ ও তথাকথিত নিচু জাতের মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন। 4 কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা চৈতন্য করেননি, ভক্তি প্রচারকে একমাত্র ধর্ম হিসাবে তুলে ধরেননি। 5 নবদ্বীপে প্রভাবশালী জগাই মাধায়ের অত্যাচারের বিরোধিতা করেন চৈতন্য এবং তার অনুগামী নিত্যানন্দ। পাশাপাশি গোঁড়া ব্রাহ্মণদের প্রতিবাদ করেন তিনি, আবার কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকেও তর্কে হারিয়ে দেন। এভাবেই হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন চৈতন্য এবং তার অনুগামীরা। চৈতন্য বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগ নেন, নিজেও তাতে অভিনয়ও করেন। 7 ভক্তি সাধকরা সবাই জনগণের মুখের ভাষাতে প্রচার করতেন। চৈতন্যের ব্যতিক্রম ছিলেন না, বাংলা ভাষাতেই তিনি ভক্তি প্রচার করেন। খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রী চৈতন্য ও তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে ভেদাভেদ থেকেই গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায়, এই কথাই চৈতন্য জোর দিয়ে প্রচার করেন। সেকালের তুলনায় ভাবলে এটাই বড় সাফল্য ছিল। তবে চৈতন্য ও তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। 4 দিয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। লিখবে মুঘল সাম্রাজ্যে বাবর 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিল, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে সেই মুঘল সাম্রাজ্য দ্রুত অবনতির দিকে এগিয়ে যায় এবং পরবর্তী 50 বছরের মধ্যে মুঘল সম্রাটগণ নামমাত্র শাসকে পরিণত হয়। অবনতির কারণ 1 হচ্ছে ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতা। সম্রাটের
দক্ষতার উপর মুঘল সাম্রাজ্যের সাফল্য নির্ভরশীল ছিল। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময়ে মুঘল শাসন কাঠামোর মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। ঔরঙ্গজেবের শাসনের শেষ দিকে তা আরও স্পষ্ট হয়েছিল। ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতার জন্য মুঘল সাম্রাজ্যের দ্রুত অবনতি হয়েছিল। 2 জায়গিরদারি আর মনসবদারি সংকট। মুঘল আমলে মনসবদারদের জায়গির দেয়া হতো। উন্নত মানের জায়গির পাওয়ার আশায় মনসবদারদের মধ্যে ক্রমে চরম দলাদলি শুরু হয়। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে জায়গিরদারি সংকট সৃষ্টি হয়েছিল। তখন ভূমি রাজস্বের হিসাবে নানা গরমিল দেখা দেয়। সরকারি হিসাবে যে পরিমাণ রাজস্ব পাওয়ার কথা আর যা পাওয়া যেত তার মিল থাকতো না। সম্রাট ঔরঙ্গজেব ও তার পরবর্তীকালে এই সংকট তীব্র আকার ধারণ করে। জায়গিরের দুর্নীতি মুঘল সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। 5 দিয়েছে মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বলার পেছনে কারণগুলি উল্লেখ করো। আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুগলকি কাণ্ড কারখানা। কারণ মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ বলেছেন পাগলা রাজা, আর তার কাজকর্মকে বলা হয়েছে তুগলকি কাণ্ড। কারণ এক হচ্ছে দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মকুব করেন, নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভির ইন্দান প্রকল্প চালু করেছিলেন। 2 দিল্লির অধিবাসীদের বিরোধিতার মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরের নতুন নাম হয় দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। 3 মূল্যবান ধাতু সোনার উপর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য আগে থেকে তিনি কোনো ব্যবস্থা নেননি। অনেকে তামার মুদ্রা জাল করে। বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে রাজকোষ থেকে অনেক সোনা আর রূপার মুদ্রা ব্যয় করতে বাধ্য হন সুলতান। 5 মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনে উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক, 2জন ছিলেন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানিদের ওপরে নির্ভরতা দেখিয়েছিলেন।